সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টাইম ফিজিক্সের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টরের উপর আজকের ক্লাসে। আমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায় প্রথম পত্রে সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের পড়ার প্রয়োজনীয়তা হচ্ছে শুধুমাত্র একটা সৃজনশীল আনসার করা এটা না, এটার দরকার হচ্ছে আমাদের যে কোনো অধ্যায় এরপরে যে অধ্যায়গুলোই আসুক না কেন প্রত্যেকটা অধ্যায়েই এই ভেক্টরের কোনো না কোনো অংশ বারবার আসবে। সো ভেক্টরকে জানা আমাদের ফিজিক্সে ঢোকার একটা পাসওয়ার্ডের মতো। তো আমরা আজকের এই ক্লাসে ভেক্টরের সব কিছু আলোচনা করব, পাশাপাশি আমরা কিছু দেখব প্রশ্ন যেগুলো পরীক্ষা আসতে পারে, এবং আমরা এখানে সবগুলো কনসেপ্ট ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর শেষে এই ক্লাস লেকচারের পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে। তো চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর। তো ভেক্টর আমাদের পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় এভরিথিং, এদেরকে বলা হয় কোয়ান্টিটি বা রাশি। তো এই রাশি হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে ভেক্টর রাশি, অন্যটা হচ্ছে স্কেলার রাশি। তো এই দুইটা রাশির মধ্যে সবচেয়ে বেসিক যে পার্থক্যটা এটা হচ্ছে তাদের দিক। ভেক্টর রাশি হচ্ছে সেই সব রাশি যাদেরকে প্রকাশের জন্য মান তো লাগেই, পাশাপাশি আমাদের দিকটাও লাগে। কিন্তু স্কেলার রাশি হচ্ছে সেই রাশিগুলো যেগুলোকে শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায়। তো আমরা যদি উদাহরণ দেখতে চাই যে এমন কোনো রাশি, যেমন ধরেন স্কেলার রাশি একটা উদাহরণ হচ্ছে যেমন বস্তুর ভর। আমি যদি 10 কেজি বস্তু পরিমাপ করি তো এর জন্য আসলে আমার কোনো দিকের প্রয়োজন হয় না। পাশাপাশি যেমন আমাদের ঘড়ির সময়, এটারও কোনো দিকের প্রয়োজন হয় না। তো সময়, ভর এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশির একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, হাতে কলমে দেখতে চাই, তো এই ধরনের একটি রাশির উদাহরণ হচ্ছে যে কোনো গাড়ির বেগ। ফর এক্সাম্পল, একজন একটি গাড়ি দিয়ে যাচ্ছে, তো এই গাড়িতে সে যদি 50 কিলোমিটার পার আওয়ারে সামনের দিকে এগিয়ে যায় এবং তাকে যদি জিজ্ঞেস করা যায় যে তুমি কোথায় যাচ্ছ, তো সে যদি আমাকে আনসার দেয় সে 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তার আনসারটা অ্যাকুরেট না। তাকে অবশ্যই বলতে হবে যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বা আমি ঢাকার দিকে যাচ্ছি, বা আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি। অর্থাৎ এখানে হচ্ছে ডিরেকশনটা ইম্পর্ট্যান্ট। সে যদি দক্ষিণ দিকে যায় সে অবশ্যই বলবে যে আমি দক্ষিণ দিকে যাচ্ছি। তো বেগ হচ্ছে এমন একটি রাশি যাকে প্রকাশ করতে শুধুমাত্র মান না, পাশাপাশি আমাদের দিকটাও লাগে। যেমন এখানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে যাচ্ছে দক্ষিণ দিকে। তো এই ধরনের আরও অনেক রাশি আছে, যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট ভেক্টর রাশির উদাহরণের মধ্যে আছে বল। আমরা কোন দিকে বল প্রয়োগ করব এটা আমাদের অবশ্যই বলতে হবে। যে বলের একক যে নিউটন, এটা একটা ভেক্টর রাশি, কারণ আমরা যদি এই বস্তুর উপর বল প্রয়োগ করি তো কোন দিক থেকে বল প্রয়োগ করছি এটা বলাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলের মানের পাশাপাশি। তো এছাড়া আরও অনেকগুলো ভেক্টর রাশি আছে। তো আমরা র্যান্ডমলি যদি কোনো কোশ্চেন নেই, যেমন ধরেন একটা রাশি আছে তড়িৎ প্রবাহ, এটা কি রাশি? তড়িৎ প্রবাহ যেটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এটা কোন রাশি যদি প্রশ্ন করা হয় বেশিরভাগ স্টুডেন্টই রং আনসার দেয়। তারা ভাবে এটা একটা ভেক্টর রাশি। আসলে তড়িৎ প্রবাহটা আসলে ভেক্টর রাশি না, কারণ তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে আমাদের জানা, এটা প্লাস থেকে মাইনাসের দিকে অলওয়েজ যায়। তো এই জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে একটা স্কেলার রাশি। অনুরূপভাবে কাজ সমান আমরা লিখতে পারি বল গুণ সরণ, এবং বল সরণ এই দুইটা জিনিস ভেক্টর হলেও আমাদের কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। এর কারণ হচ্ছে কাজের মানটাই ইম্পর্ট্যান্ট, কতটুকু কাজ করলাম সেটাই জানা ইম্পর্ট্যান্ট। আর এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বল আর সরণের মধ্যে একটা ডট গুণের গুণফল, যেটাকে আমরা কাজ বলি। তো ডট গুণের গুণফল সবসময় স্কেলার রাশি হয়। তো এই ধরনের আরও কিছু স্কেলার রাশি আছে যেটা আমি পিডিএফের মধ্যে সবগুলো একে ওয়ান বাই ওয়ান লিখে দেবো, যাতে এমসিকিউতে আসলে এই জিনিসগুলো আনসার করা যায়। তো ভেক্টর রাশিগুলো সম্বন্ধে আমাদের কিছু ক্লিয়ার ধারণা থাকা দরকার। যেমন প্রথম যে ভেক্টরটা, আমরা কিছু ইম্পর্টেন্ট কতিপয় গুরুত্বপূর্ণ ভেক্টর নিয়ে এখন আলোচনা করব। তো এর মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হচ্ছে
যে ভেক্টরের আদিবিন্দু ইচ্ছামতো স্থাপন করা যায় এদেরকে স্বাধীন ভেক্টর বলা হয়। তো যেমন স্বাধীন ভেক্টর আমি এটা মনে রাখতে হবে যে এমন একটি ভেক্টর এটি যার আদিবিন্দু, এটাকে আদিবিন্দু বলা হয়, এটা স্বেচ্ছায় মানে ইচ্ছাধীনভাবে স্থাপন করা যায়। তো ভেক্টরের যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে তার আদিবিন্দু এবং যেখানে শেষ হয় সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু। তো সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে স্বাধীন ভেক্টরের বিপরীত। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যাকে প্রকাশ করার জন্য আমার আদিবিন্দুটা ফিক্স থাকে, অর্থাৎ আদিবিন্দুটা এবার আমি ইচ্ছামতো স্থাপন করতে পারবো না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই যে এই যে এখানে একটা পি বিন্দু আছে, এইটার যে অবস্থান যে ভেক্টরটা, এটার আদিবিন্দু আমার মূল বিন্দুতে স্থাপন করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর যেটা আমি প্রকাশ করতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূল বিন্দু প্রসঙ্গ কাঠামোর ব্যবহার করেছি। তো স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টরের পর 3 নম্বর যে ভেক্টরটা সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। তো সদৃশ সদৃশ কথাটার মানে হচ্ছে একই রকম, অর্থাৎ এই বরাবর একটা ভেক্টর আছে এবং এই বরাবর একটা ভেক্টর আছে, আমরা এটার নাম দিই এ এবং এটার নাম দিই বি ভেক্টর। তো এই যে এ আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে, তাদের মান সমান না কিন্তু তারা একই দিকে যাচ্ছে, অর্থাৎ দিক যদি তাদের একই হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো সদৃশ ভেক্টর। 4 নাম্বার যে জিনিসটা, এটা হচ্ছে সদৃশ ভেক্টরের বিপরীত, সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তো বিসদৃশ ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলো বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ তারা একই দিকে কাজ করবে না, তাদের মানও সমান না এবং তাদের দিকও একই না। ফর এক্সাম্পল, এ একটা ভেক্টর আমার এদিকে কাজ করছে, বি একটা ভেক্টর আমার এদিকে কাজ করছে, অর্থাৎ এ আর বি এগুলো হচ্ছে আমার বিসদৃশ ভেক্টর। সদৃশ এবং বিসদৃশের পর 5 নম্বরে যে ভেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর হচ্ছে যদি কোনো ভেক্টরের মানও সমান হয় এবং তাদের দিকও যদি একই দিকে হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এ আর বি হচ্ছে সমান ভেক্টর। শর্ত হচ্ছে তাদের মানও সমান হবে এবং একই সাথে তাদের দিকও একই দিকে হবে। এই দুটো শর্ত মানলেই আমরা তখন বলতে পারবো এটা একটি সমান ভেক্টর। সমান ভেক্টরের যে বিপরীত ক্রাইটেরিয়াটা সেটার নাম হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হচ্ছে যে দুটো ভেক্টরের মান সমান হবে, ফর এক্সাম্পল এ আমার এদিকে কাজ করছে, বি তার বিপরীত দিকে কাজ করছে, এদের মান কিন্তু সমান বাট দিক কিন্তু বিপরীত দিকে। তো এই ধরনের যদি ভেক্টর পাই আমরা মান সমান কিন্তু দিক বিপরীত দিকে, সেই ক্ষেত্রে আমরা এদেরকে বলবো বিপরীত ভেক্টর। এটার খুব বেশি ইউসেজ দেখা যায় যে আমরা যখন আপেক্ষিক বেগ নির্ণয় করি তখন আমরা কিন্তু এই জিনিসগুলো খুবই ইউজ করি, বিপরীত ভেক্টর। তো আমরা এই চিত্র থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। বিপরীত ভেক্টরের পর তারপর যে ভেক্টরটা আছে এর নাম হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান আছে তাদেরকে সঠিক ভেক্টর বলা হয়। তো সঠিক ভেক্টরের পর আরেকটা ইম্পর্টেন্ট ভেক্টর এটা পরীক্ষায় আসে, যার নাম হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টরকে জিরোর উপর অ্যারো চিহ্ন অর্থাৎ জিরো ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এর কোনো মানও নাই, কোনো দিকও নাই। কোনো ভেক্টর রাশির লব্ধি যদি শূন্য হয় তো আমরা সেখানে বলতে পারি সেটা একটা নাল ভেক্টর। 9 নাম্বার যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে একক ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এর সংজ্ঞাও আসতে পারে, পাশাপাশি আমাদের অঙ্ক তো আসবেই। একক ভেক্টর বিভিন্নভাবে একক ভেক্টর নির্ণয় করা হয়। তো আমরা এখন দেখব একক ভেক্টর কী জিনিস। তো আমরা একক বলতে কি বুঝি? একক বলতে বুঝি যার মান হচ্ছে 1। তো সেই অনুসারেই একক ভেক্টর সমান বলা যায় যে ভেক্টরের মান হচ্ছে 1 একক, সে হচ্ছে একক ভেক্টর। ফর এক্সাম্পল, আমার কাছে একটা ভেক্টর আছে, তো এটা হচ্ছে ধরি এটা একটা এ ভেক্টর এবং এটা হচ্ছে, এটাকে আমি প্রকাশ করি এ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 3 স্মল এ। তো স্মল এর উপর ক্যাপ চিহ্ন দিয়ে আমি আসলে এখানে একক ভেক্টরটা প্রকাশ করছি। তো একক ভেক্টরের যে আমরা যখন একক ভেক্টর নির্ণয় করব আমাদের মনে রাখতে হবে ম্যাথের মধ্যে একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই হচ্ছে আমার একক ভেক্টর। তো এই ভেক্টরটার মান হচ্ছে 3, আমরা যদি ভাগ করি আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমার একক ভেক্টর। এরকম 3টা এ মিলে কিন্তু আমার এই পুরো ভেক্টরটাকে তৈরি করেছে। তো আমাদের যখন ম্যাথ করতে হবে তখন আমরা খেয়াল রাখবো যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। তারপর আমাদের ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, এবং এটা থেকেও ম্যাথ থাকবে।
অবস্থান ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যে ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে, এখানে আমি যেটা ড্র করেছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূলবিন্দু ও, এটা হচ্ছে আমার একটা ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো। আমরা পদার্থবিজ্ঞান পড়ছি, এই প্রসঙ্গ কাঠামো আরও অনেকবার আমার সামনে আসতে পারে। সেক্ষেত্রে আমি এখানে একটা বিন্দু নেই, এটা হচ্ছে পি বিন্দু। তো পি বিন্দু, এই যে এখান থেকে এই পর্যন্ত আমি যে ভেক্টরটা ড্র করেছি, এই যে আমরা যদি দেখি পার্পল কালার যে লাইনটা, এটা আসলে ওপি ভেক্টর, যেটা আসলে আমার পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করছে। অর্থাৎ আমি বলতে পারি ওপি ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে যদি আরেকটা বিন্দু থাকতো, সেটা যদি আমার বলি এটার নাম যদি আমার কিউ বিন্দু হইতো, তো আমার ও কিউ হইতো এই যে এখান থেকে এই পর্যন্ত, ও থেকে কিউ পর্যন্ত আমার যে ভেক্টরটা, ও কিউটা ছিল আমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে? তো অবস্থান ভেক্টরের জন্য মনে রাখতে হবে যে ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে তাকেই অবস্থান ভেক্টর বলা হয়। তো অবস্থান ভেক্টর প্রকাশ করার জন্য আমার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমার আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হচ্ছে তিনটি একক ভেক্টর যাদেরকে 3 ডাইমেনশনাল স্পেসের তিনটি ধনাত্মক অক্ষ বরাবর কল্পনা করা হয়। তো আমি যদি এখানে একটা 3 ডাইমেনশনাল স্পেস ড্র করি, তো এটা হচ্ছে আমার, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার মূলবিন্দু, আর এর সাথে লম্বভাবে আছে জেড অক্ষ। তো আমরা 3 ডাইমেনশনাল, আমরা পুরাটাই ত্রিমাত্রিক পৃথিবীতে বসবাস করি। তো যদি আমি উদাহরণ দিয়ে দেখাতে চাই, তাহলে ধরা যায় একটা বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে তার এক্স অক্ষ, তার প্রস্থটাকে আমি ওয়াই অক্ষ বলতে পারি, এবং তার যে উচ্চতাটা সেটা আমি জেড অক্ষ বলতে পারি। আমাদের ঘরের কোণার দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা এরকম তিনটি লাইন দেখতে পাবো। সেখান থেকে আসলে তিনটি 3 ডাইমেনশনাল অক্ষের ধারণা পাওয়া যায়। জেড অক্ষটা আসলে এখানে 3 ডাইমেনশনাল, খাতার মধ্যে 2D খাতা আঁকানো সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা প্রজেকশন দিয়ে আঁকিয়েছি। তো জেড অক্ষ আসলে এই খাতার উপর লম্বভাবে আছে, যার ধনাত্মক অক্ষটা হচ্ছে উপরের দিকে এবং ঋণাত্মক জেড অক্ষ হচ্ছে খাতার ভিতরের দিকে। তো ধরলাম এখানে আমার একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 2, 3। তো আমরা যদি এই বিন্দুটাকে অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমার আয়ত একক ভেক্টর আগে জানতে হবে। আয়ত একক ভেক্টর হচ্ছে এই যে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর কল্পনা করা হয়, এর নাম হচ্ছে আই, এবং ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এর নাম হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এর নাম হচ্ছে কে। অর্থাৎ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আই জে কে নামের যে তিনটি একক ভেক্টর কল্পনা করা হয়, তাদেরকেই আয়ত একক ভেক্টর বলে। তো এখন আমার এখানে যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক 1, 2, 3 না, আমি এটাকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি। ধরলাম এখানে একটা পি বিন্দু আছে, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। তো আমি যদি ওপি নির্ণয় করি, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি নির্ণয় করি আমি, তাহলে আমি লিখব যে ওপি ইকুয়াল টু লেখা যায় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো তোমাদের এক্সামেও আমাদের এরকম তিনটি বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে তোমার আসলে আয়তক ভেক্টরের সাহায্যে একটি ভেক্টরকে ত্রিমাত্রিক ব্যবস্থায় প্রকাশ করতে হবে। তো এই ভেক্টরকে এখানে তার মান দিক দুইটাই আছে, যদি এই ভেক্টরের মান বোঝায় সেই ক্ষেত্রে আমি লিখব ওপি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমি উপরে একটা জিনিস মিসিং করেছি, ওয়ানটাকে ভিডিও করতেছি, আমার মনে ছিল না। একটা ভেক্টর রাশিকে কয়টি উপায়ে প্রকাশ করা যায়? তো ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় নিম্নোক্ত উপায়গুলোতে। তো আমি যদি এ একটা ভেক্টর হয়, সেক্ষেত্রে আমি এর উপর একটা অ্যারো চিহ্ন বা এর উপর একটা বার, এর নিচে একটা বার বা এর উপর ক্যাপ, অথবা একে যদি আমি বোল্ড করে দিই, একে যদি আমি এরকম বোল্ড করে দিই, সেই ক্ষেত্রেও আমাদের এই জিনিসগুলো দ্বারা আসলে ভেক্টর রাশি বোঝায়। আমি বইয়ের মধ্যে যখনই এরকম জিনিস দেখব, আমি ধরে নেব এটা একটা ভেক্টর রাশি এবং এর মানও আছে, দিকও আছে।
তো শুধু মান যদি বলে কোনো ভেক্টর রাশির শুধু মান যদি বলে সেই ক্ষেত্রে আমি শুধু এ লিখলেও বুঝবো এটার মান বোঝাচ্ছে, অথবা এ ভেক্টরের দুই সাইডে যদি আমি মডুলাস চিহ্ন দিই সেই ক্ষেত্রেও তার মান বোঝায়।